আগরতলা দূরদর্শন কেন্দ্রের পক্ষ থেকে কবি ও কবিতা অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্যান্য পর্বের মতোই আজও আমরা পেয়েছি চারজন কবিকে, যে কবির কবিতায় সময়ের গন্ধ লেগে আছে, যে কবির কবিতায় কিছু কথা আছে মানুষকে বলার, কিছু ছবি আছে এই রাজ্যের, কিছু ছবি আছে আপামর মানুষের। সেরকমই চারজন কবি, আসুন তাদের সাথে আমি আপনাদের আলাপ করিয়ে দিই। আমার বাম দিকে আছেন কবি অশোক দেব এবং কবি পঙ্কজ বণিক। আমার ডান দিকে আছেন সুতপা রয়, কবি সুতপাদি, অপাংশু দেবনাথ দা, বিশিষ্ট কবি। আমরা আজকে প্রত্যেকবারের মতোই এবারও তাদের সাথে আলোচনা করব, আড্ডা দেব। আমি প্রথমে অশোকদার কাছে যাব। অশোকদা, আপনি 90 দশক থেকেই কবিতা লিখছেন, তখন থেকেই আপনার কবিতা লেখা শুরু এবং এখনো অবধি আপনি লিখে চলেছেন। সেই সময় আপনি যখন কবিতা এলেন এবং আজকে এই জেনারেশনের, যে জেড জেনারেশনের এই ছেলেমেয়েরা যখন কবিতা লিখছে, তাদের যে বিষয় বা আপনারও এখনকার যে বিষয়, কতটা পার্থক্য বলে আপনার মনে হয়? আমাদের সময়ে কবিতার ক্ষেত্রে নানা রকমের পরিবর্তন হচ্ছিল। তখন এতদিন একটা ধারণা ছিল যে কবিতার গঠনশৈলীটা এরকম হবে, কবিতার বক্তব্য এরকম হবে, এবং বেশিরভাগই ছিল প্রায় পশ্চিমবঙ্গের অনুকরণ আমাদের আগে অবধি। আচ্ছা, 9-এর দশকে, 8-এর দশক থেকে শুরু হলো যে আমাদের নিজেদের কথাগুলো বলা, এবং এটা শুরু করেছিলেন অনেক আগে শঙ্খপল্লবাদিত্য, এবং মানে নির্ভরশীলতাটা কাটিয়ে এই যে স্বতন্ত্র জায়গা। আমাদের বিশেষ করে আমাদের গল্প সাহিত্যে দেখা যেত যে নায়ক নায়িকারা পার্ক স্ট্রিটে ঘোরাঘুরি করছে, আচ্ছা, কিন্তু এবং ওইখানকার ভাষায় কথা বলছে। আচ্ছা, কিন্তু আমাদের সময়ে এবং আমাদের একটু আগে থেকেই শুরু হয়েছে যে আমাদের নিজেদের রাজ্যের কথাগুলো বলা, নিজেদের কথাগুলো বলা, এবং এই কথাগুলো বলার ক্ষেত্রে আমাদের যে পশ্চিমবঙ্গীয় ধাঁচ, সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা। আমরা এবার আপনার একটা কবিতা শুনি, তারপরে পরবর্তী পর্যায়ে আমরা এই আলোচনাকে কন্টিনিউ করব। আমার কবিতাটির নাম ঊনকোটি। গলে গলে পড়ছে আকাশের নীল, একটি পুকুরে সেই সব রং জমিয়ে রাখছে গাছের দুহিতা। বসে আছি পাথরের সাথে, আমাদের পেরিয়ে অনেক দূরে চলে গেছে আমাদের পথশ্রম। হাতুড়ির শব্দ শোনা যাচ্ছে, চমকে উঠছে ছেনির আগুন। কে একটু জল এগিয়ে দিল, তার সাথে মিশে আছে একটুকু মন। শুয়ে থাকা পাথরে জেগে উঠছে জটা, জেগে উঠছে কর্ণফুল। আমরা দেখছি কাছাকাছি বসে বৃক্ষ ছায়ায়। একটি ঝর্ণার প্রাণ ছুটে এসে বিস্মিত জল হয়ে যাচ্ছে। কে যেন তাকে দিয়ে গেছে স্নানের বেদনা। থেকে থেকে তাই গেয়ে উঠছে পাথর, বেজে উঠছে নীরবতা। আমরা পরস্পরের শরীর হতে সংসার ছেঁটে ফেলি, ধীরে ধীরে প্রত্ন হয়ে যাই। অনেক ধন্যবাদ অশোকদা, আপনার কবিতা ভীষণ পাওয়ারফুল, খুব খুব ভালো লাগলো যে এরকম একটি কবিতা আপনি আমাদের শোনালেন। আমি এবার একটু সুতপাদির কাছে যেতে চাই। আসলে অশোকদা দিয়ে আমি শুরু করেছিলাম ঠিকই, যে 90-এর দশক, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আরও দুজন কবি আছেন যারা প্রায় সমসাময়িক, এবং অনুষ্ঠানের আগে কথাবার্তা থেকেও আমি বুঝতে পারছিলাম যে তারা শুধু সমবয়সী কবি নন, তারা সমমনস্ক এবং ভীষণ ভালো বন্ধু। তারা সেইভাবেই একে অন্যের সাথে কথা বলছিলেন। আমি সুতপাদিকে জিজ্ঞেস করব যে আপনিও তো প্রায় একই সময় কবিতা লেখা শুরু করেছেন। আপনার দহনের দিনগুলি, নদীর নাম বেহুলা ইত্যাদি কাব্যগ্রন্থ খুবই পরিচিত সেগুলি এবং সুখপাঠ্য। মেয়েদের কথা আপনার কবিতাতে ঠিক কী রকমভাবে আসে? আদৌ কি আলাদাভাবে আসার কোনো প্রয়োজন আপনি বোধ করেন? হ্যাঁ, বোধ করি। মেয়েদের কথা আসে আমার কবিতায়, প্রায়শই মেয়েদের কথা আসে। তবে সেখানে যদি কবিতার ক্ষেত্রে যেটা হয় আর কি, যেমন আমি তুমি তুমি করে কিছু একটা লিখছি, কিন্তু আসলে সেটা কাকে বলছি? আমি আমাকেই বলছি।
আমি তো তোমার জীবন জানি না, যেটা দেখি সেটাই তোমার জীবন নয়, আমি জানি না, আমি আমাকেই বলছি। আমার ভাবনা এক এক রকম ভাবে আসে, আমার সত্তা অনেকগুলো সত্তা নিয়ে একটা আমি হয়। তো সেক্ষেত্রে নারীটাও আমার কাছে সেভাবেই আসে। আমি যখন নারীর নিরাপত্তার কথা নিয়ে যদি কিছু লিখি, কবিতা লিখি, আমি আসলে মানুষের নিরাপত্তার কথাই বলতে চাই। আচ্ছা, হ্যাঁ, যদি হিংসার কথা বলি, নারীর মধ্যে কি হিংসা নেই? তাহলে আমি সেটাকেও ধিক্কার জানাই, ঠিক যেমনভাবে পুরুষের হিংসাকে ধিক্কার জানাই। আমি মানুষের কথাই বলতে চাই। আর আরেকটা কথা আমার অপ্রাসঙ্গিক হতে পারে আমার প্রশ্নের সঙ্গে, অশোকের কথা শেষ ধরে বলছি। এখনকার সময়ে এত বেশি পড়ার উপাদান যে আমরা একটা গল্প পুরোটা পড়ি না। বইয়ের যেরকম গন্ধ শুকে পাতা উল্টে উল্টে আমরা পেজ মার্ক রেখে দিতাম যে এই অবধি পড়া হয়েছে, পরে এসে বাকিটা পড়বো, সেটা তো এখন হয় না। এখন স্ক্রল করে পড়তে গিয়ে আমরা এডিট করে ফেলছি, বাদ দিয়ে যাচ্ছি। আর আজকাল তো গল্প লিখতে হয় না, কবিতা লিখতে হয় না, এআই লিখে দিচ্ছে। হ্যাঁ, তো ইনি আমাদের কাছে মহাশয় বড় বেশি ভয়ের। আমরা যারা কলম ভেঙেছি, প্রেমের জন্য চিঠি লিখতে গেলেও আমাদের কিন্তু সেটা খুব কঠিন মনে হতো না, লিখে বড় তৃপ্তি পেতাম। ওই আনন্দটা। তুই আবার ভাবিস না আমি কাকে লিখেছি, সেটা নয় আসলে। ওই চিঠি লেখার মধ্যে বড় আনন্দ ছিল, বিজয়ার প্রণাম জানানোর মধ্যে। আবার বাবা কারেকশন করে দিত যদি চিঠিটা দেখে ফেলতো। এইভাবে লেখে না, এইভাবে লিখতে হয় না, বড়দেরকে সম্মান করে বাবা কারেকশন করে দিচ্ছে। হ্যাঁ, দেখে ফেলতো তো বাবা যে বড়দের চিঠি লিখেছি, প্রণাম জানিয়েছি, কিন্তু শুরু করেছি বন্ধুর মতো করে। সেটা একটা টেন্ডেন্সি ছিল আমার, ছোটবেলায় তো ছিল। তো বাবা দেখলে বলতো যে না, বড়দের এভাবে বলে না, আরও রেসপেক্ট রেখে অন্তত শুরু করা উচিত। তো এরকম ওইটা যে একটা শিল্প, সেদিন কিন্তু জেনে লিখিনি, কিন্তু এখন মিস করছি, ভীষণভাবে মিস করছি। কাগজে কলমে চিঠি কাকে লিখবো, যে খবরটা দেব সেটা তো 1 সেকেন্ডের মধ্যে তার কাছে পৌঁছে গেছে, বাসি হয়ে গেছে, পচা হয়ে গেছে। তো যেটা তুমি বলছিলে যে নারীদের কথা বলা, এখনকার যে সময়, সোশ্যাল মিডিয়া আমাদের অনেক ভালো জিনিস দিয়েছে, অনেক হারানো বন্ধুকে ফিরিয়ে দিয়েছে। সে সবকে মাথায় রেখেও বলছি, কতটা গ্রহণযোগ্য কতটা বর্জনযোগ্য সেটা নির্ধারণ করে দেব যে আমার সন্তান বা সন্তান তুল্যরা আমার কাছ থেকে সেটা গ্রহণ করবে না। সেই ভ্যালু সিস্টেমটাই আসলে কোথাও, সিস্টেমটাই এমন হয়ে গেছে। দিদি এবার একটা তাহলে কবিতা শুনি আমরা। আচ্ছা, আমার কোনো রাত নির্জন নয় এই বই থেকে। এই জীবন একদিন কবিতাগামী হবে, এ জীবন একদিন কবিতাগামী হবে। মেঘ বৃষ্টি ঝড় তুফান এসে চলে যাবে একদিন। পরিযায়ী পাখিরা আসবে ভাসবে, আবহাওয়া বদল হলে ফিরে যাবে তারা, চিহ্ন রেখে যাবে পক্ষী প্রেমিকের চিত্রপটে। নকশি রুমাল সুখ শাড়ি পাখা হারিয়েছে কবে, অভিসারিকার চুলের কাঁটা বিদ্ধ করে না কোনো বুক। কাল অতিক্রান্ত হবে, ভালোবাসা ভালোবাসাহীনতায় এ জীবন একদিন কবিতাগামী হবে। কবিতার খাতা জুড়ে আঁকি বুকি, প্রচারিত শব্দ ব্যঞ্জন হচ্ছে হবে, হবে কাটাকুটি। চলমান তনুমন তাকেই জীবন বলি। এলোমেলো রঙে আঁকা হবে মানুষের অস্তিত্ব, আবার জীবন চিনিয়ে দেবে আসল বর্ণ তার। পোস্টকার্ড ফাউন্টেন পেন স্কুল ডেস্কের তাবৎ আবেগ থাকবে স্মৃতির কুঠরিতে। এরা পাখা মেলবে কবিতার আকাশে, মুড়ি ভাজা ছেড়ে পাও ভাজি আহারে বাহার পাওয়া যায় এই আধা শহরেও। কত পথ পাড়ি দিয়ে এসেছে বর্তমান, পদপিষ্ট করে ঘরোয়া আহ্লাদ। প্রেম তবু জাগে নাকি রাত, করে নাকি খেলা তারাদের সাথে। জাগবে কোমল ছোঁয়ায় ভাঙবে ফুলেদের ঘুম, তারায় তারায় হবে ভাব বিনিময়। বস্তা পচা পংক্তিগুলো যাবে 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 একদিন, একদিন কবিতাগামী হবে এই জীবন। তরুণ সূর্য এগিয়ে যাবে মধ্যাহ্নের দিকে, বিকেল ঠেকবে এসে পঞ্চভূতে। যত মান অভিমান অস্ত্র কেনা বেচা বঞ্চনা বিদ্রোহের আখ্যান সবই ইতিহাস হবে। এর পরের যাত্রা লেখা হবে একদিন, একদিন এ জীবন কবিতাগামী হবে।
খুব খুব সুন্দর, দারুণ। আমি পঙ্কজদার কাছে যাব, কিন্তু যেতে গিয়ে আমার মনে হচ্ছে আমার আগে 90 শেষ করা উচিত, তারপর আমি শূন্যে যাব। তাহলে অপাংশুদা, আপনার কবিতা নিয়ে কিছু কথা আমরা শুনি। আপনার কাব্যগ্রন্থ তো অনেকগুলিই আছে, তার মধ্যে অপেক্ষার অম্লবালি অন্যতম। যেমন প্রেম আছে আপনার কবিতায়, তেমনি আর্থসামাজিক ভাঙা গড়া শব্দও আছে। আপনার কি মানে আপনি কি কনসাসলি সেই বিষয়ে কনসাস, নাকি সাধারণভাবে এই জিনিসটা আপনার কবিতার মধ্যে চলে আসে? নমস্কার আপনাকে। হ্যাঁ, নমস্কার। আমার সঙ্গে যারা আছেন আপনাদের সবাইকেও আমার শুভেচ্ছা অভিবাদন। কবিতা লিখতে গিয়ে তো আর ওইভাবে ভেবে লেখা হয় না। আমি জানি না অশোকদার, সুতোবাদী, পঙ্কজ আপনারা আছেন, কবিতা কখন কোন আকৃতিতে, আকারে, কোন ভাবনায় আসবে সেটা কবি জানেন না। ঠিক। এটা আমার মনে হয় ব্যক্তিগত ভাবনার কথা। একটা শব্দ থেকেও আপনাকে একটা কবিতা হতে পারে। কোনো একটা ঘটনা আপনার সামনে হয়েছে, এটা থেকেও আপনি একটা কবিতার উপাদান পেতে পারেন। ঠিক। অথবা কেউ আপনাকে কোনো আঘাত করলো বা অন্যভাবে আপনার সঙ্গে ব্যবহার করলো, এটা থেকেও আপনি একটা কবিতা পেতে পারেন। অথবা সামাজিক বৈষম্য, অসাম্য, যাই বলুন, মানে যে কোনো বিষয় থেকে কবিতা হতে পারে। এখন নির্ভর করবে আপনাকে কোন বিষয়টা ছুঁয়ে গেছে। ছুঁয়ে যাওয়া ছাড়া তো আর কবিতা লেখা যাবে না। ইমোশনটা মূল বিষয়। যাবে না। আবার অতি ইমোশন কবিতাকেও নষ্ট করে দেয়, এটাও সত্য। এবার তাহলে আমি কোথায় থাকবো? ঠিক। কবি, প্রত্যেক কবির একটা নিজস্ব ভাবনার জগৎ থাকে। সে ওনার ওই জায়গা থেকে উনি কবিতাকে তৈরি করেন বা কবিতা হয়ে ওঠে। তো কখন কোন বিষয় আপনাকে কবিতায় নিয়ে যাবে সেটা কেউ আগে থেকে বলতে পারবে না। ফলে আপনাদের কথাও শুনছিলাম, মনে হচ্ছে যে ওই চিঠিপত্রের কথা, আমারও মনে হচ্ছে যে আমরাও ওই সময়টা পেরিয়ে এসেছি। এখন যে ছেলে মেয়েরা লিখছে, যে ওদের কবিতায় আমরা ওই যে এআইয়ের কথা বললেন, এই শহরে লেখা হচ্ছে কবিতা, দেখছি আমরা। 1 মাস আগেও আপনি যে কবিতাটা লিখেছেন, আপনি হঠাৎ করে এখন যে কবিতাটা লিখে দিচ্ছেন, দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে। জীবন বদলে কবিতা যাচ্ছে। তো আর মধ্যবর্তী কোনো জায়গা নেই যে আপনি লাইনে ঢুকে পড়বেন। দীর্ঘ প্রসেস। অশোকদা ওরা, সুতোবদা দি ওরা, এর আগে যারা ছিলেন ওনারাও একটা প্রসেসের মধ্য দিয়ে গেছেন। আমরাও সেই ভাবেই এগোচ্ছি। হঠাৎ করে এসে আপনি একটা স্টান্টবাজি করে কবিতা লিখে আপনি একটা জায়গা নিয়ে নেবেন, সেটা হয় না। একটা এটা হয় না। উপলব্ধির প্রশ্ন, একটা যাপনের প্রশ্ন মনে হয়। যাপনের জায়গা আমার অনেক থাকবে। বেশি করে একজন মনে হয় কবিকে, যে একজন কবি তো সবসময়ই কবি থাকেন। একদম 24 ঘন্টা কবি থাকে। কেউ কেউ ভাবেন যে ওই ঘর বা আমরাও করি, সবাই করে, সব কিছু করে টরে গিয়ে রাত্রিবেলা কবিতা লিখবো, এমন কবিও আছেন। কবিতা মাথার মধ্যে সব সময় লেখা চলতে থাকে। আমি বিশ্বাস করি কবিতা একটা প্রেমিকা, যে রাক্ষসী প্রেমিকা, যে তার পাশে আর কাউকে অ্যালাউ করে না। সে চায় তুমি তার জন্য নিবেদিত, তার জন্য নিবেদিত হও। এটা তো সত্য যে আমরা কোনো কাজে যদি আমাদেরকে সমর্পণ করতে না পারি, সমর্পণ ছাড়া সাফল্য কোথা থেকে আসবে? একদম। এটাও তো ঠিক। তো আমার মনে হয় কবিতার কাছে যেতে হবে, ঠিক, তাকে জানতে হবে। পঙ্কজ, আমি পঙ্কজের কথা অনেক সময় বলি, ও ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে ফিরে এসছে। এই ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে ফিরে আসা খুব কম কবিদের ক্ষেত্রেই হয়। অশোকদা বলছিলেন প্রেমে পড়লে কবিতা লেখে, প্রেমের ভূত সরে গেলে কবিতা লেখা শেষ হয়ে যায়। ওই যাদেরকে ভূতে পেয়েছে, প্রকৃত ভূতে পেয়েছে, কবিতার ভূতে পেয়েছে, ভূতগ্রস্ত যিনি থাকতে পারেন,
তার তো কবিতা লেখা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কি একটা কবিতা আপনার শুনতে পারি এই মুহূর্তে? হ্যাঁ, একটা কবিতা তো সবাই শুনিয়েছে, আমাকেও ফর্মালিটি শোনাতেই হবে। গান্দিফা। না চাইলেও আপনি যে কোনো একটা রঙে ঢুকে পড়বেন, অতঃপর আপনার মুখ থেকে রঙিন কথা বের হতে থাকবে, শরীর ঢেকে যাবে রঙে। আপনি হেঁটে গেলে লোকে বলবে এই রং যাচ্ছে, পায়ের চিহ্ন দেখে বলবে ওই রং হেঁটে গেছে এই পথে একটু আগে। আপনি জানেন কোনো রং মেখেই খেলতে চাননি, মাখানো হলো নামি বেনামি সব মায়াবী রং। ভেতরকে আপনি তবু রংহীনই রাখলেন, দেখলেন রং ধুয়ে দিতেই ভেসে উঠছে ভক্ত ঠাকুর পাড়া, মান্দাই, রস্যাবাড়ি। তৈনানি ফরেস্ট অফিস থেকে একা অদ্ভুত রঙের কি যেন দুলিয়ে যাচ্ছে গান্দিফা। খুব সুন্দর, অসাধারণ, দারুণ কবিতা একটা শুনলাম আমরা। এবার আমি আসবো পঙ্কজবাবুর কাছে। শূন্য দশকের পঙ্কজবাবু তার কবিতা লেখা শুরু করেছেন। আপনার কবিতায় যেমন ত্রিপুরা ধরা দিয়েছে, তেমনি ধরা দিয়েছে গভীর জীবনবোধ আমার মনে হয়। হ্যাঁ, একটা উপলব্ধি, একটা রিয়েলাইজেশন, যেটা আপনি বলার চেষ্টা করছেন। এবং আপনার পাখি না বৃক্ষ, এই পাখি না বৃক্ষ হব, হ্যাঁ বৃক্ষ হব, সেই কাব্যগ্রন্থ দিয়ে মনে হয় আপনার পথ চলা শুরু, তাই না? আপনার থেকে জানতে চাইবো যে প্রায় 90 এবং 0 খুব বেশি কিছু পার্থক্য নেই, কিন্তু আপনার অভিজ্ঞতা কেমন? মানে এখন যে আপনি কবিতা লিখছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা একটু সংকটের কাল, নাকি এই সময় দাঁড়িয়ে আরও বেশি সামাজিক দায়বদ্ধতা পালন করার সময় আসলে? কোনটা? উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। তো আমি যখন লিখতে আসি, সালটা 2000-2001, এই সময়টা, তখন একটা সময় ছিল যে আমরা আমাদের সদ্য লেখা কবিতাটা নিয়ে সিনিয়রদের কাছে ছুটে যেতাম। এখানে আমার দাদা উপাংশুদা রয়েছেন, তিনি বলতে পারবেন যে কত অসংখ্যবার অপাংশুদাকে আমি বিরক্ত করেছি, সময়ই ছিল না। অপাংশুদারা তো তখন হয়তো সময় কম ছিল, উনিও ব্যস্ত ছিলেন জীবন জীবিকায়। তারপরও দিনের যে কোনো সময়, এমনকি রাত্রিবেলাও, তখন ছিল ল্যান্ডফোনের সময়, কত যে বিরক্ত করেছি। এখন এই চিত্রটা পাল্টে গেছে। আমরা এই একবিংশ শতাব্দীর 0 দশক পেরিয়ে প্রথম দশক, বলতে গেলে এখন দ্বিতীয় দশক চলছে। সময় অনেক পাল্টে গেছে। 2004 সালে মোবাইল ফোন এসে গেল আমাদের ত্রিপুরায়। তারপরে একে একে সমস্ত সামাজিক মাধ্যম, ফেসবুক হতে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যম এসে গেল। চিত্রটা যেন আমার সামনে দ্রুতই পাল্টে গেল। যে একসময় যখন আমরা দাদাদের কাছে সদ্য লেখা অপরিপক্ক লেখাটি নিয়ে উপস্থিত হতাম, তাদেরকে বিরক্ত করতাম, আমারই চোখের সামনে সেই চিত্রটা পাল্টে গেল এখন দ্বিতীয় দশকে এসে একবিংশ শতাব্দীর। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে একটু সংকট নয়, এটা সময়ের দাবি বলেও আমরা মেনে নিতে হবে, খাপ খাইয়ে নিতে হবে, অভিযোজন করে নিতে হবে, এরকমই মনে হয়। তবু ওই যে 0 দশক থেকে শুরু করে এখন দ্বিতীয় দশক অবধি আমিও লিখছি। একটা এই কোন বোধ, কোন দায়বদ্ধতা আপনাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করে? আপনার ভেতর থেকে একটা কবির তো নিজের ভেতরের একটা অন্তর্বয়ান থাকে। আমি বলি, সকাল থেকে রাত্রি অবধি, মানে ঘুমবার আগ অবধি, এমনকি সকালবেলা যখন আমি মর্নিং ওয়াক করি, তখনও আমার ভেতর কবিতা কাজ করতে থাকে, মানস লিখন চলতে থাকে, ভেতরে আমি কবিতা লিখতেই থাকি। এবার দেখা যায় মর্নিং ওয়াক থেকে ফিরে এসে অনেক কবিতার লাইন আমি হারিয়ে ফেলেছি, অনেক পংক্তি হারিয়ে ফেলেছি, কিছু মনে রয়ে গেছে, সেটা আপনি সেটা লিখে রাখছি। কখনো লাইনটা লিখে রাখছি, পরে সেই লাইনটা সূত্র ধরে
একটা কবিতার শরীর আমি হয়তো পেয়েও যাচ্ছি। যাচ্ছেন। এই যে কন্টিনিউয়াস যে প্রসেসটা, এটা একজন প্রকৃত কবির মধ্যে থাকবেই বলে আমি মনে করি। থাকাটাই দরকার, থাকাটাই উচিত। যে সে যখন বাজার করছে, বাজারে যাচ্ছে, সে যখন তার কর্মক্ষেত্রে যাচ্ছে, সে যখন সকালে মর্নিং ওয়াক করছে, প্রতিটি মুহূর্তে প্রতিটি বিষয়ের মধ্যে সে কবিতাই খুঁজে যাচ্ছে। একজন কবি প্রতিটি মুহূর্তে প্রতিটি তার এই সার্চটা চলতেই সার্চ চলতেই থাকে, চলতেই থাকে, তার ভেতরে ভেতরে কবিতা লেখা হতেই থাকে, এবং এই প্রসেসে কবিও বদলে যান, কবিও বদলে যান মুহূর্তে মুহূর্তে। প্রথম যখন আমরা লিখতে এলাম, আমি লিখতে এলাম, সেই সময়টার এই সময়টার মধ্যে অনেক পার্থক্য। এখন কবিতাটা লিখে সরাসরি সমাজ মাধ্যমে দেওয়া যাচ্ছে, সেখানে পাঠক পাওয়া যাচ্ছে। এবার এই পাঠকদের মধ্যে কেউ সত্যিকারের পাঠক, কেউ ওই লেখাটা না পড়েও তো লাইক দিয়ে যাচ্ছেন, কমেন্ট করে যাচ্ছেন, ঠিক। বাহ বাহ লিখে যাচ্ছেন, দারুণ হয়েছে। সুধাবাদী যে বলছিলেন, না পড়েই, মানে গুরুত্ব না বুঝেই স্ক্রল করে লাইক দিয়ে চলে যাচ্ছেন। এবং এখন যারা লিখছে, আমি এই কথাটা অশোকদার সঙ্গে একটু নিবৃত বলেছি, যে এখনকার যারা লিখছে এই দ্বিতীয় দশকে এসে একবিংশ শতাব্দীর, তাদের লেখার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করি, শুধু নেগেটিভ। যেন ওরা লিখতে এসেই কবে কখন এত বেশি নেগেটিভ ফিলিংস, নেগেটিভ এক্সপিরিয়েন্স অর্জন করেছেন। আমার কাছে অবাক লাগে যে লিখতে এসেই ওরা পৃথিবীর যত নেগেটিভ, যত হতাশা, দুঃখ, কষ্ট সব কিছু লিখছেন। ওরা 10টা কবিতা লিখলে 9টা কবিতার মধ্যে আমি পাচ্ছি হতাশার কথা, দুঃখের কথা, কষ্টের কথা। কিন্তু লিখতে এসেই একটা তরুণ কবি যেভাবে প্রথমে প্রেমের কবিতা লিখবেন, সম্ভাবনার কবিতা লিখবেন, আনন্দের কবিতা লিখবেন, সৃষ্টির কথা লিখবেন, সেখানে না গিয়ে ওদের লেখার মধ্যে এখন আমি পাচ্ছি শুধু হতাশা। সেটা কি অনেকটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে কবিতা, অনেক বেশি নিজের? মানে কবিতা যদি বহির্মুখী হয় তাহলে তো কবিতার একটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি হয়, বা আমি যদি শুধুমাত্র কবিতার বিষয়বস্তু হয় তাহলে আমার হতাশাই কবিতাতে আসবে, সেটাও তো হতে পারে। এখন যারা লিখছে তাদের কবিতায় শুরু থেকে শেষ অবধি আমি হতাশাই পাই। প্রথম লাইনটি হতাশা দিয়ে শুরু হয়ে হতাশায় গিয়ে শেষ হয়। কিন্তু আমাদের সময় এমন হয় যে হতাশা দিয়ে শুরু করে আমি আশা দিয়ে শেষ করলাম, ঠিক। সেটা পাচ্ছি না। খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন। আপনার থেকে এবার একটা কবিতা আমরা শুনি, তারপরে আবার আমরা আলোচনায় আসবো। ওকে। কবিতার নাম একটি কবিতা লেখা হচ্ছে কোথাও। একটি কবিতা লেখা হচ্ছে কোথাও, একটি মেঘ সৃষ্টি হচ্ছে কোথাও। দুজনেরই প্রয়োজন বিস্তৃতির অনন্য সুযোগ, প্রয়োজন লৌকিক প্রচার, খ্যাতি ও জনকল্যাণের হাওয়াপত্র। যদি পাওয়া যায় পাঠকের মৌসুমী অরণ্য ও দগ্ধ খরা কান্তার। শ্রাবণের স্তিমিত গহনে মেষপালক বালকটির কখনো শিকারী ও লেখক হবার যোগপথ সম্ভাবনা নেই। একজন শিকারী চাই পাহাড়ি ঝোড়ার পাশে থিতু কোন রহস্যময় পাথরের আড়াল, ঠান্ডা ঘাসের অ্যাম্বুশ, নালা ও পুলের মায়াবী আমন্ত্রণে অস্ত্রের মহড়া। একজন লেখকের চাই জ্যোৎস্নার সারা, চাঁদের প্রাত্যহিক রূপের মতো একটি অমোঘ কলম, নতুন, স্বাধীন। চূড়ান্ত খ্যাতির পর পূর্ণিমাগত হয়ে সেও ক্রমশ ক্ষয়ে যায়। তবুও সে একদিনের কবি নাড়িয়ে দিয়েছিল কখনো কোনো ডোরাকাটার সিংহাসন, নীল শৃগালের মহাসাম্রাজ্য। মেষপালক জানে এই তৃণপ্রান্তরে ঘাসের পুনর্জন্ম আছে। মেষগণ চিরনিরীহ, শীত নিশ্চিহ্ন হয় না একটি মাঘে। ওদের অসহায়তা নিয়ে দিন বদলের কবিতা লেখা হচ্ছে কোথাও। ওদের অন্তর মরুভূমিতে ঘন মেঘ সৃষ্টি হচ্ছে কোথাও। মেষপালকের লাঠিতে একটি চূড়ান্ত বাস্তবতার জাদু আছে। খুব সুন্দর, খুব খুব সুন্দর। আমরা আরও একটি করে কবিতা মনে হয় শুনতেই পারি প্রত্যেক কবির কাছে। তো সুতপাদি আপনি যদি শুরু করেন। তো কবিতার বিষয় সব কিছুই হতে পারে, এটা আলোচনায় এসেছে, তো সেই ধরেই এবারের কবিতা। রুফাস। ঠোঁটের চুমুক ভরে ক্লান্তিহীন সারাদিন মাটি জল কাদা তুলে এনে গড়ে তুলি স্বপ্নের ইমারত। আমি তো প্রতিদ্বন্দ্বী নই ত্রাস কোনো আগ্রাসীর,
কোনো জুয়ায় অংশগ্রহণ আমার চিন্তার অতীত। চুম্বনে বারুদ নয়, সৃষ্টির আকুতি শুধু। এ ঘর ভাঙতে আসে ত্রস্ত উপকথা। এ তো যুদ্ধ নয়, এ যে জবর দখল। আমিও স্বভাব সিদ্ধ শিল্পী রুফাস। ভাঙার চেয়ে গড়ার আনন্দ কত, ঘর পোড়া আগুনের চেয়ে ফাগুনের রং কত লাল, জেনে নিও পড়ন্ত বেলায়। রুফাসের ঘরে না হয় অতিথি হয়েই এসো। বাহ, অশোকদা। এসো, এই ম্লান ভূমি থেকে তোমাকে বিদায় জানাই আজ। প্রাচীন মাঝিরা যেমন যায় তেমনি যাও, এসেও এবার নিয়ে যাও শিরার মতো সবুজ পান, স্মৃতির সাদা পাথর, নাভির সুঘ্রাণ। এসো, যত রকম আগুন আমরা জ্বেলেছি এবং নিভিয়ে ফেলেছি তাদের হিসেব লিখে দিলাম। গামছায় বাঁধা ছাই আছে, আছে নকল করটি আমার, মনে পড়লে খেও। খুব ভালো লাগলো। অভাংশুদা। একদম, হ্যাঁ, মনে হয়, দেখা যাক। সান্ধ্য ভ্রমণ 5। দলবদ্ধ নয়, একাই হাঁটুন। ভাবুন, অনাহার ক্লিষ্ট সহায় সম্বলহীন মানুষের মুখ। অসংখ্য দৃশ্যচিত্র ও রঙিন মেঘ কথা ভাবুন, সরল কবিতার কথাও। পৃথিবীর সমস্ত সরল কবিতাই কালোজয়ী, অথচ সরল মানুষেরা বঞ্চিত এই খেলা ঘরে। এইসব মানুষের মুখে শব্দ ভাষা হয়ে আসা সরল বোধের দিকে হেঁটে যান। অনেক তো হলো, মাথা উঁচু করে দাঁড়াবার মতো আকাশচুম্বী বাড়ি, নাম, যশ, প্রতিপত্তি, কিছু বদনামও হলো। পৃথিবীতে বদনামীদেরই নাম হয় বেশি, পৃথিবীতে বদনামীদেরই নাম হয় বেশি, একথা জেনেই কেউ কেউ অপবাদ ভালোবাসে। আপনি যশ ও নাম থেকে দূরে অন্ধ গলি ধরে হেঁটে চলেছেন একা। এই গলিপথ বুঝি একদিন মিশে যাবে জাতীয় সড়কে। একদম সার কথা। থ্যাংক ইউ। খুব ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এরকম একটি কবিতা শোনানোর জন্য। পঙ্কজবাবু, আপনার থেকে একটা কবিতা শুনতে চাইছি। যে স্তব্ধতা ডেকে ওঠে সে তো অন্ধ মৃগয়া। কেউ বিছিয়ে গেছে ঘাসের আড়াল তোমার বুকের ভেতর। ঘাড়ের পেছনে মাথা উঁচু করে দাঁড়ায় মাহ বাহাদুর। এই জঙ্গলে সব কিছু কেমন লাজসময়ী মনে হয়। এই মোহ হাতছানির মধ্যে কোনো ব্যাঘ্র পৃথিবী নেই, নেই তেমন নখ চুবে যাওয়া থাবার করুণ মখমলের সমাদর। ভেবেছ এমনই কিছু হয়তো। এই পথ আপাত সরল ও স্নিগ্ধ, চারিদিকে বৃক্ষরাজি, পাতা ও শাখা প্রশাখা শুষে নিয়েছে সামান্য নীল আকাশের। দৃশ্যত এই বনের ভেতর কি করে লুকিয়ে আছে অন্য একটি বনের প্ররোচনা। সোনার চমক শ্রমোন্মুখ শেখরার ধাঁচে কলিয়ে অঙ্গে মেখে কে আসে মৃগদেহ ধারণ করে। যদিও আমি জানি ছলনার ডানায় বাহারি পালক। তুমি স্বর্ণান্ধ, ভেবেছ সকলই সত্য হেমের পৃথিবীতে। আমার অস্ত্র সদা প্রস্তুত, সে যাবে এই তৃণশোভিত পথে আমাকে নিয়ে। তুমিও জেনে যাবে একটি সফল মৃগয়ায় মৃত্যু চিৎকার ও ছল থাকে, একটি দীর্ঘ নির্বাসন লুকিয়ে থাকে। খুব ভালো লাগলো। ভেবেছ সকলে সত্য হেমের পৃথিবীতে। তুমি স্বর্ণান্ধ, যে সোনা দেখতে পায় না, না, আর তার কাছে সব সোনা জাতীয় সব কিছু সত্য। অসাধারণ, অসাধারণ। অসাধারণ। সত্যি কথা বলতে কি, কবিতা এতটুকু শুনে আমাদের পোষাচ্ছে না। খুব আরও অনেক বেশি কবিতা শোনার ইচ্ছে করছে, কিন্তু সময়ের তো স্বল্পতা আছেই। আমরা আশা করব যে আমাদের কবিরা
যারা আছেন তারা আরও আরও অনেক কবিতা লিখবেন এবং আগামী দিনে আমাদের শোনাবেন। আমরা সেগুলো শুনবো, বোঝার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব যে কোন দায় থেকে একজন কবি কবিতা লেখেন, তার নিজের কাছেই দায় বা কি, আর সমাজের কাছেই দায় বা কি। কবিতা কি একার নাকি কবিতা বিশ্বের? কবিতা কি সেটাই তো বোঝা সবার আগে প্রয়োজন। সেই জন্য কথা তো ফুরোতেই চায় না, আরও অনেক কথা শুনতে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে, কারণ কবিদের তো খুব সহজে পাওয়া যায় না। আমরা আশা রাখি যে আমরা তাদের আবার পাবো। তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং দূরদর্শনের সকল দর্শক আপনারাও ভালো থাকবেন। নমস্কার।